কিভাবে সত্যের জন্য এক ব্যক্তিগত অনুসন্ধান একজন সাধারণ ছাত্রকে দেশের সর্বোচ্চ ক্ষমতার দিকে ঠেলে দিতে পারে। আজকে আমরা ঠিক এমনই একটা টানটান রাজনৈতিক গল্পের গভীরে যাব, যার মূলে জড়িয়ে আছে রক্তের উত্তরাধিকার আর একটা সাংঘাতিক প্রতিজ্ঞা। একটু ভেবে দেখুন, একজন রাষ্ট্রপতি মারা যাচ্ছেন আর তার ছেলের জন্য রেখে যাচ্ছেন শুধু এই কয়েকটা শব্দ। এই রহস্যময় কথাগুলোই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয় আর একটা শোকাহত ছেলেকে ঠেলে দেয় এক অসম্ভব বিপজ্জনক পথের দিকে। তো গল্পটা শুরু হচ্ছে একটা খুবই মর্মান্তিক ঘটনা দিয়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি কিনা অসম্ভব জনপ্রিয় একজন নেতা, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। এই খবরটা পুরো দেশকে যেন একটা শোকের সাগরে ডুবিয়ে দিল। আর এখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলার মঞ্চ। কিন্তু এই গল্পের ফোকাস কিন্তু রাষ্ট্রপতি নন, বরং তার ছেলে আরিফ রহমান। আরিফের জীবনটা কেমন? সে থাকে লন্ডনে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। মানে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র থেকে সে যোজন যোজন দূরে। তার জীবনটা হলো বই, ক্লাস, বন্ধুবান্ধব, একদম শান্ত সাধারণ একটা জীবন। এই যে এখানে আরিফের দুটো পরিচয় দেখা যাচ্ছে, এটাই কিন্তু গল্পের আসল কনফ্লিক্ট। ভাবা যায়, একদিকে লন্ডনের আরিফ, একজন সাধারণ ছাত্র, আর অন্যদিকে ঢাকার আরিফ, যে কিনা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রে। দুটো জীবন, আকাশ আর পাতাল ফারাক। তো বাবাকে শেষ দেখা দেখতে আরিফ যখন দেশে ফেরে, সে এক অন্য ঢাকার মুখোমুখি হয়। সবকিছু কেমন যেন থমথমে, অস্থির, আর বাতাসে একটা চাপা গুঞ্জন, যে রাষ্ট্রপতির মৃত্যুটা যতটা স্বাভাবিক দেখানো হচ্ছে, আসলে হয়তো ততটা স্বাভাবিক নয়। আর এখান থেকেই আরিফের মনে প্রথম প্রশ্নটা জাগে, বাবার মৃত্যুটা কি আসলেই হার্ট অ্যাটাকে হয়েছিল? আর এই প্রশ্নটা কিন্তু শুধু আরিফের একার ছিল না, বলা যায় সারা দেশের মানুষের মনেও তখন একই সন্দেহ দানা বাঁধছিল। গল্পে ঠিক এই সময়েই এন্ট্রি হয় মাহমুদ চাচার। উনি ছিলেন আরিফের বাবার বহু বছরের পুরনো আর বিশ্বস্ত একজন সহকারী। তিনি প্রথম ব্যক্তি যিনি আরিফের সন্দেহটাকে সত্যি বলে স্বীকার করেন আর ষড়যন্ত্রের প্রথম বাস্তব আভাসটা দেন। শুধু এই একটা কথা আরিফের পুরো দুনিয়াটা ওলটপালট করে দেয়। তার শোকটা হঠাৎ করেই যেন একটা মিশনে পরিণত হয়। দেখুন, সে কিন্তু তখনও রাজনীতিতে এক বিন্দুও জড়াতে চায় না, কিন্তু বাবার মৃত্যুর পেছনের আসল সত্যিটা তাকে জানতেই হবে। এখান থেকেই তার আসল লড়াইটা শুরু হয়। তো একদিকে যখন সে সত্যটা জানার চেষ্টা করছে, অন্যদিকে বাবার দল থেকে তার ওপর অসীম চাপ আসছে। সবাই চাইছে সেই যেন দলের নেতৃত্ব দিক। কিন্তু আরিফ, সে তো এসবের জন্য একেবারেই প্রস্তুত না, বরং সে রীতিমতো ভয় পাচ্ছিল। আর ঠিক যখন সেই চাপ আর সন্দেহের মাঝে প্রায় দিশেহারা, তখনই সে খুঁজে পায় তার বাবার পুরনো একটা ডায়েরি। গল্পের এটা একটা টার্নিং পয়েন্ট। মনে হবে যেন ভাগ্যই তাকে পথটা দেখিয়ে দিচ্ছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল সেই একই কথা, যদি আমার কিছু হয়, সত্যটা থামেও না। যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু এবার এই কথার মানেটা আরিফের কাছে পরিষ্কার। এটা কোনো রহস্য না, এটা তার বাবার শেষ ইচ্ছে, তার ছেলের কাছে একটা ব্যক্তিগত অনুরোধ। আর ঠিক সেই মুহূর্তে আরিফ সিদ্ধান্ত নেয়, তার এই লড়াইটা ক্ষমতার জন্য না, লড়াইটা হবে সত্যের জন্য। কিন্তু সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল, পথটা নয়। যেই মুহূর্তে সেই পথে পা বাড়ায়, সাথে সাথেই তার নিজের জীবন বিপদের মুখে পড়ে। আর শত্রু কারা? নিজের দলের ভেতরেই লুকিয়ে থাকা মানুষজন। তারাই তার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পরিস্থিতি কত দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। মাত্র 10 দিনের মাথায় দলের চাপ, 25 দিনের মাথায় তাকে প্রায় মেরেই ফেলা হচ্ছিল, গাড়ির ব্রেক ফেল করিয়ে দেওয়া হয়। এই ঘটনাটা তাকে বুঝিয়ে দেয় যে পথটা কতটা বিপজ্জনক। কিন্তু তার এই সাহস আর সততা দেখে সাধারণ মানুষ তার পক্ষে চলে আসে। সে হয়ে ওঠে জনতার হিরো। আর তখন আরিফ বুঝতে পারে, এটা শুধু রাজনীতি না, এটা জীবন মৃত্যুর খেলা। এই উপলব্ধিটা তাকে পুরোপুরি বদলে দেয়। লন্ডনের সেই দ্বিধাগ্রস্ত ছাত্রটা আবার নেই। তার জায়গায় জন্ম নেয় এক দৃঢ় যোদ্ধা, যে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। গল্পটা এবার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। ঠিক এই সময়ে মাহমুদ চাচা আবার আসেন এবং আরিফের হাতে একটা পেন ড্রাইভ তুলে দেন আর বলেন, এর ভেতরেই আছে সেই ফাইনাল, সেই বিধ্বংসী সত্যিটা। কি ছিল সেই পেন ড্রাইভে? ছিল একটা গোপন ভিডিও, ষড়যন্ত্রকারীদের ভিডিও। এমন একটা প্রমাণ যা কিনা পুরো দেশের রাজনীতির সব হিসাব নিকাশ এক মুহূর্তে বদলে দিতে পারে। এখন শুধু অপেক্ষা, সত্যিটা সবার সামনে আসার। কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, কে ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? কে সেই কাছের মানুষ যে পেছন থেকে ছুরিটা মেরেছে? বিশ্বাস করা কঠিন, কিন্তু উত্তরটা হলো তার নিজের চাচা। এই সত্যিটা আরিফকে ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়।
সে জানতো পথটা কঠিন, কিন্তু সত্যিটা জানতে গিয়ে যে এত বড় ব্যক্তিগত একটা আঘাত পেতে হবে, এত বড় দাম দিতে হবে, এটা সে ভাবতেও পারেনি। কিন্তু এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও আরিফ কিন্তু ভেঙে পড়েনি, বরং তার সব কষ্ট, সব রাগ, সব যন্ত্রণা যেন একটা শক্তিতে পরিণত হয়। আর সেই শক্তি নিয়েই সে নির্বাচনের মাঠে নামে। আর ফলাফল, সব হিসেব উল্টে দিয়ে সব প্রতিকূলতাকে হারিয়ে সে নির্বাচনে জিতে যায়। আরিফ রহমান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। শপথ নেওয়ার দিন তার বলা এই কথাগুলো খেয়াল করুন। আমি শুধু একজন রাষ্ট্রপতি নই, আমি এক ছেলের প্রতিশোধ, এক বাবার অসমাপ্ত স্বপ্ন। এই একটা লাইনে যেন তার পুরো জার্নিটা বলা হয়ে যায়। এটা একদিকে যেমন বিজয়ের গর্জন, তেমনি এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর কষ্ট। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলেই তো হতো। আসলে রাষ্ট্রপতির চেয়ারে বসাটা গল্পের শেষ ছিল না, বরং এখান থেকেই তার আসল লড়াইটা শুরু। কারণ ক্ষমতা তো এখন তার হাতে, এবার তাকে সেই সত্যিটা প্রকাশ করতে হবে যেটার জন্য তার বাবাকে জীবন দিতে হয়েছিল। আর গল্পটা ঠিক এখানেই শেষ হয় একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে। আচ্ছা, আরিফ যদি সত্যিটা প্রকাশ করেই দেয়, তাহলে সে কি নিজে বাঁচবে? বিচার কি সে করতে পারবে? আর সেই বিচারের দাম কি তাকেও নিজের জীবন দিয়ে শোধ করতে হবে? গল্পটা শেষ, কিন্তু আরিফের আসল লড়াইটা বোধহয় এখন শুরু হলো।